পান্তির মাঠ, শ্রীমতী কৃষ্ণকামিনী দাসী। প্রথম পর্ব। শ্রী শ্রী হরি শরণং। আমি ভগবান শ্রীকৃষ্ণের চরণাশ্রিতা দাসী কৃষ্ণকামিনী। এককালে লোকে আমাকে ভাবি বলিয়া ডাকিত, কিন্তু এখন আর সেরূপ ডাকিবার লোক অবশিষ্ট নাই। আমার বয়স ৮০ হইবে অনতিকাল পরে। তাহার উপর বিপত্তারণ শ্রীহরি আমার চক্ষু দুটির দৃষ্টি কাড়িয়া লইবেন স্থির করিয়াছেন। এমতো কারণে এক্ষণেই এই রচনাটি লিখিয়া রাখা মনস্থ করিলাম। এই কাহিনী আমি কেন লিখিতেছি তাহা বোধ করি আপনার নিকট বলিবার প্রয়োজন আছে। আমার সাহিত্য তৈয়ার করিবার ক্ষমতা নাই, ভাষার আঁট নাই, জ্ঞান বিজ্ঞানের কথাও সেরূপ অবগত হইলাম না। সাহিত্য করিতে হইলে সাহিত্য পড়িতে হয়। ঋষি বঙ্কিমচন্দ্র, রমেশচন্দ্র, শরৎচন্দ্র হইতে শুরু করিয়া একালের লেখকের রচনা কত পড়িলাম, কিন্তু লিখিতে বসিলে আজিও পুরানো ভাষা নির্গত হয়, পুরানো ভাব খেলিয়া যায়। সমাজ কত বদলাইয়া গিয়াছে, তাহার সহিত পরিচিতি হইল কই। অতএব সাহিত্য করিয়া বাহাদুরি লইব, তাহার উপায় কি? এ রচনা ভগবানের নিকট পাপ স্খালনের জন্য নহে। স্ব স্ব মনের কথা ভক্তেরা আপন আরাধ্য দেবতাকে বলিয়া থাকেন, এরূপই রীতি। আমিও জনান্তিকে বলি, কিন্তু এ কাহিনী লইয়া একটি কথাও শ্রীকৃষ্ণের সহিত আমার হয় নাই। তিনি অন্তর্যামী, এ সকলই তাহার গোচর। আর আমি তো কোনো পাপ করি নাই, অন্যায় করি নাই যে ভগবানের চরণে ক্ষমা প্রার্থনা করিব। তাহা হইলে এই রচনা আমি লিখিতেছি কেন? এ কাহিনী প্রকাশ পাইলে আপন বংশের মুখে চুনকালি পড়িবে, তাহা বুঝিয়াও কেন আমি লিখিতেছি? প্রথমেই বলি, আমার এই কাহিনী কেহ পড়িবে না। আমি ইহা লুকাইয়া রাখিব স্থির করিয়াছি সকলের চক্ষুর অন্তরালে। কারণ পড়িলে অনর্থ হইবে। কেহ পড়িবে না জানিয়াও আমার লিখিবার কারণ কি? কারণ এইরূপ। আজি হইতে ২ মাস পূর্বে এক রাত্রে আমি নিদ্রিত ছিলাম। ভোর রাত্রে নিদ্রার গভীরতা কমিয়া আসিলে আমি এক স্বপ্ন দেখিলাম এ কাহিনীর নায়ক তাহার সেই পরিচিত ধুতি ও পিরান পরিধান করিয়া আমাদের এই গ্রামের বাটিতে আসিয়া উপস্থিত হইয়াছে। পূর্বে সে কখনো স্থানে আসে নাই। তাহার ধুলা পা দুখানি টানিয়া টানিয়া সে আমার কিঞ্চিৎ দূরে দাঁড়াইল, আমাকে ভালো করিয়া নিরীক্ষণ করিয়া বলিল, ভাবি, তুই তো অনেক বদলাইয়াছিস। তোর গণ্ডের চর্ম ঝুলিয়া গিয়াছে, চুলগুলি সাদা সাদা। তুই কি বুড়ি হইলি নাকি রে? আমিও তাহাকে অনেকক্ষণ দেখিলাম। তাহার বয়স বৃদ্ধি পায় নাই, যেমন ক্ষীণকায় ছিল সেরূপই রহিয়াছে। সব যেন অবিকল, আদৌ পরিবর্তন নাই। সে কেবল মিষ্ট হাসিতে আমার পানে তাকাইয়া আছে। এই ভঙ্গি আমার বড় পরিচিত, কত কালের পরিচিত। সেটা কি ভালো লাগিল তাহা কি বলিব। আনন্দে আমার ক্রন্দন উদ্গত হইল, আমি কাঁদিয়া ফেলিলাম। নায়ক বলিল, আমার বয়স বাড়ে নাই, তোর বাড়ি আছে বলিয়া কাঁদিতেছিস? আমি সবেগে মাথা নাড়িয়া না না এরূপ বলিতেই নিদ্রা ছুটিয়া গেল। দেখিলাম প্রভাত হইয়াছে, কেহ কোথাও নাই। পরদিন ভোর রাত্রে এই স্বপ্ন আমি পুনরায় দেখিলাম। তাহার পর প্রায় প্রতিদিন এই স্বপ্ন দেখিতে থাকিলাম। এইরূপে ২ মাস কাটিল। এক্ষণে আমি ইচ্ছা করিলে চক্ষু মুদ্রিত অবস্থায় সেই মূর্তি দেখিতে পারি, অনায়াসে পারি। সংসারের চাপে এই মূর্তি আমি ভুলিয়াছিলাম, কেমন করিয়া তাহা আবার সম্মুখে আসিল। আমার নায়ক যেন আমাকে জানাইল, আমার এই মূর্তি তুমি ভুলিও না, ইহাই তোমার মূল শিকড়। আমিও তাহার পর কত ভাবিলাম, সত্যই তো, সেই অপূর্ব অতীতই আমার মূল, তাহা হইতেই আমার জীবন বৃক্ষ বাহির হইয়াছে। অতএব তাহাকে ভুলিলে চলিবে না। ভাবিতে ভাবিতে আমার সেই অতীতের কত মণিমুক্ত বাহির হইল, কত ভাবের আনাগোনা হইল মনের অভ্যন্তরে। সেই সব ভাব মন উদ্বেল করিল, প্রকাশ পাইবার জন্য আকুলি বিকুলি করিতে লাগিল। ভাব ব্যক্ত করিতে হইবে, সে কারণে একদিন পুরানো খেরোর খাতাগুলি দেরাজ হইতে বাহির করিলাম। কলিকাতা হইতে গ্রামে আসিয়া এই খাতাগুলি ধীরে ধীরে ভরিয়া তুলিয়াছিলাম কলিকাতার ক্ষুদ্র বৃহৎ কথা দিয়া। আমার মেজ বৌমার বহু যত্ন সত্ত্বেও
খাতাগুলিকে পোকার উপদ্রব হইতে বাঁচানো যাইতেছিল না। ভাবিলাম, ইহাদের সাহায্য লইয়া আমার জীবনের নায়ককে আমার কাহিনীর নায়ক করিয়া তুলি। তাহার প্রতি আমার এ রচনা এক অর্ঘ্য হইয়া থাকুক। ইহাকে প্রায়শ্চিত্তও বলা চলে, তাহার কথা ভুলিবার প্রায়শ্চিত্ত। কেমন করিয়া তাহাকে ভুলিলাম? তবে আদিম মানব যেরূপ প্রাণের আকর্ষণে গুহাচিত্র অঙ্কন করিত, কে দেখিল কে দেখিল না তাহার হিসাব করিত না, আমিও সেরূপ করিব। প্রাণ দিয়া লিখিব, কাহাকেও পড়াইব না। এক্ষণে সেই রচনার সাহায্যে অনেক কাল পরে আবার যেন তাহার সহিত কথা বলিতেছি। সে বলিতেছে, বল ভাবি, কুড়বা লিজ্জে কুড়বা, লিজ্জে লিজ্জে কুড়বা। আমি বলিতেছি, তাহার চাইতে তিক্ত পাঁচন দাও না কেন? শ্রীকৃষ্ণ বনমালীর এমনই লীলা, যে নায়ক আমাকে সংসার ভুলাইয়াছিল, সংসার আমাকে তাহার কথাই ভুলাইয়া দিল। যাহা হোক, আমার শিশুবেলার কথা দিয়া কাহিনী আরম্ভ করি। আমার পিতা যোগেশচন্দ্র সজ্জন ও সম্বলহীন ছিলেন। আমার অল্প বয়সে, মাত্র 9 বয়সে আমার বিবাহ দেন এই অবলোকিতপুরে। বিবাহকালে আমার স্বামীর বয়স 14 ছিল, সেটি বাংলা 1319 সন। সে আজ কত বৎসর হইল। যেদিন আমি পালকি চড়িয়া স্বামীগৃহে আসিলাম, আমার শাশুড়ি ঠাকুরুন আমার মুখ দেখিয়া বলিলেন, বেশ বউ। আমি গ্রামের মেয়ে, তাহাতে শিশুবেলায় নেহাতি বোকাহাবা ছিলাম। শ্বশুর বাটি কি দ্রব্য, বিবাহ কি দ্রব্য, অত শত বুঝি নাই। বিবাহের দিন আমাকে লইয়া আমোদ আহ্লাদ হইয়াছিল, তাহাতে আনন্দিতই বোধ করিয়াছিলাম। এস্থলে তাহার পুনর্বার আয়োজন ঘটিতেছে দেখিয়া পুনর্বার আনন্দ পাইলাম। শ্বশুরবাড়ির জায়গা বেশ বড়, মানুষগুলিও বেশ। ভাবিলাম, খেলা জোর হইবে। সেহেতু পরদিন পিতা যখন আমার মাথায় হাত বুলাইয়া বিদায় লইলেন, আমি খেলার আনন্দে বিভোর ছিলাম। 2-4 দিন বেশ কাটিল। বড় সংসার, ছোট বলিয়া, নতুন বউ বলিয়া খাতির যত্নের আধিক্যই দেখা যাইল। কিন্তু ধুলাপা করাইবার জন্য পিতা যখন পালকি লইয়া হাজির হইলেন, আমি থাকিতে না পারিয়া বলিলাম, বাবা, কতদিন আর ইহাদের বাড়িতে থাকিব? এক্ষণে আমাকে আমাদের বাড়িতে লইয়া চলো। ঘর শুদ্ধ লোক হাসিয়া উঠিল। শুধু আমার পিতার মুখখানি কেমন হইয়া গেল, চক্ষু দিয়া অশ্রু নির্গত হইল। তখন বুঝি নাই, এখন বুঝিতে পারি, ওই ক্রন্দনের ভিতর দুঃখ তো নিহিত ছিলই, হয়তো গ্লানিও ছিল। সহায় সম্বলহীন পিতা সুপাত্র পাইয়া অনেক জোগাড় যন্ত্র করিয়া চাহিয়া চিন্তিয়া এই বিবাহের আয়োজন করিয়াছিলেন। তাহা না হইলে আর কিছুদিন কন্যাকে আপনার নিকট রাখিতে পারিতেন। ইহাই সম্ভবত অপারগ পিতার গ্লানির কারণ। যাহা হোক, ধুলাপা করিবার সময় পিতৃগৃহে আমার মাতৃদেবী অনেক বুঝাইলেন। শ্বশুর শাশুড়িকে কিরূপ মান্য করিতে হয়, স্বামীকে কিরূপ ভালোবাসিতে হয়, শ্বশুর বাটি আমার প্রকৃত গৃহ ইত্যাদি। তাহার কতক বুঝিলাম, কতক বুঝিলাম না। কিন্তু এই উপদেশ বাক্যের প্রভাবে ধীরে ধীরে শ্বশুর বাটিতে মন বসিতে লাগিল। কদাচিৎ অবশ্য পিতামাতার জন্য মন উতলা হইত। ভাবিতাম, সেই সব খেলার সাথীদের সহিত কি আর দেখা হইবে না? বাটির সংলগ্ন পুষ্করিণীতে কি কেহ আর ঢিল ফেলে? বর্ষার জোঁকগুলি উঠানে এখনো কি আসিয়া পড়ে? মেয়েরা কি তেমনি কলসি দিয়া সন্তরণ শেখে? এই সব নানা সাধারণ কথা। আমার স্বামীর সহিত আমার তেমন জমে নাই। তাহাকে আমি খেলার সাথী মনে করি নাই। তিনি প্রথম প্রথম দীর্ঘক্ষণ ঘুরিয়া ঘুরিয়া আমাকে নিরীক্ষণ করিতেন। পরে একদিন শুধু খেলার ছলে ভালো করিয়া ঘুমটা দিতে শিখাইয়াছিলেন। এরূপে ভালো মন্দ সময় কাটিতেছিল। হঠাৎ একদিন আমার শ্বশুর মহাশয় আমার স্বামীর নাম করিয়া বলিলেন, উহার তো পড়ালেখা কিছু হইতেছে না, শুধু এ গ্রাম ও গ্রাম ঘুরিয়া আউল বাউলের নিকট গান শিখিয়া বৃথা কালক্ষেপ হইতেছে। উহাকে কলিকাতায় পাঠাইয়া দাও। কলিকাতায় উহার মাতুল থাকেন, সেখানে গিয়া আমার স্বামী যেন ইংরাজি স্কুলে ভর্তি হন। গান শিখিতে হইলে কলিকাতায় অনেক ওস্তাদ আছেন, তাহাদের নিকট তিনি গান শিখুন। আমার শ্বশুর মহাশয়ের বেশ দাপট ছিল, সঙ্গতি ছিল, লোকবল বেশ ছিল। অতএব শীঘ্রই আমার মামা শ্বশুরের নিকট খবর পৌঁছিল। আমি এইসব পরে জানিয়াছি। খবর পাইয়া মামা শ্বশুর ও মামি শাশুড়ি তো হাতির চাঁদ পাইলেন। তাহারা জেদ ধরিলেন আমাকেও সেখানে গিয়া থাকিতে হইবে। আমাকে শ্রীনারায়ণের কৃপায় সকলেই পছন্দ করিত।
আর আমার স্বামী তো তাহাদের চক্ষের মণি ছিলেন। তাহারা নিঃসন্তান ছিলেন। বড় আহ্লাদ করিয়া যে আমাদের তাহারা কলিকাতার বাটিতে স্থান দিবেন তাহার আর আশ্চর্য কি। আমি কিন্তু বাঁকিয়া বসিলাম, কাঁদিয়া কাটিয়া একসা করিলাম। তখন শাশুড়ি ঠাকুরিন বলিলেন, আহা থাক, সেখানে উহার খেলার সঙ্গে জুটিবে কি? তাহা ছাড়া যাহার কখনো সন্তান হয় নাই, সে কি ভাবির যত্ন করিতে পারিবে? ওই তো ছোট মেয়ে। শ্বশুর মহাশয়ও বলিলেন, আমার পিতার মতামত জানিবার প্রয়োজন আছে। এখন তিনি দিনের দিনে সন্তানকে দেখিয়া যাইতে পারেন, কলিকাতায় যাইলে তাহা আর সম্ভব হইবে না। সেকালে এরূপ চিন্তা করিবার লোক অধিক ছিল না। শ্বশুর মহাশয়ের এই কথা ভাবিলে আমার মাথা শ্রদ্ধায় নত হইয়া যায়। মতামত জানিতে পিতার নিকট লোক পাঠানো হইল। ইহার ফল হইল ভীষণ। পিতা জোরসোর করিয়া ফরমান পাঠাইলেন, স্বামীর পদতলে স্ত্রী স্থান, ভাবি কলিকাতা যায়, ইহাই তাহাদের মনোগত বাসনা। শুনিয়া আমি যেন অধিক আতান্তরে পড়িলাম। আমার চক্ষের জল অধিক বেগে নির্গত হইতে থাকিল। মনে হইতে থাকিল সকলে যেন ষাঁট করিয়া আমাকে মারিবার উপায় করিতেছে। একদিন চুপিসারে আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করিলাম, তুমি তো কলিকাতায় গিয়াছ শুনিয়াছি, কলিকাতায় নাকি বিশালাকৃতি সাদা সাদা রাক্ষস আছে, তাহারা আমাদের ন্যায় কালো লোক দেখিলেই ঘাড় মটকাইয়া খাইয়া ফেলে। বলা বাহুল্য, আমার আপনার গাত্র কালোই ছিল। আমার স্বামী একথা শুনিয়া দুলিয়া দুলিয়া হাসিতে লাগিলেন। বলিলেন, হ্যাঁ, তুমি ঠিকই শুনিয়াছ। আর ঘাড় মটকাইবার পূর্বে কালো ব্যক্তির নিকট হইতেই রাক্ষসেরা খাইবার জন্য লবণ চাহিয়া লয়, ইহা শোনো নাই? আমার সহিত চিরদিন তিনি তামাশাই করিয়া গেলেন। যাহা হোক, আমার ভীতি কিছুমাত্র যাইল না। আমি একদিন তাল বুঝিয়া শাশুড়ি ঠাকুরুনকে প্রশ্ন করিলাম, মা, শুনিয়াছি কলিকাতায় লম্বা লম্বা এক প্রকার গাড়ি চলে, ঘোড়া নাই, বাহক নাই, কিছুই নাই, শুধু মাথায় টিকি বাঁধা, ইহা কি সত্য? তিনি বলিলেন, হ্যাঁ সত্য। আমি বলিলাম, আমার খেলার সাথীরা বলিয়াছিল সেই গাড়িতে চড়িলেই নাকি পায়ে ছ্যাঁকা লাগিয়া যায়, তবু দলে দলে মানুষ হাসি মুখে প্রতিদিন সেই গাড়ি চড়ে, ইহাও কি সত্য? তিনি হাসিয়া আমার গালে ঠোনা মারিয়া বলিলেন, তাও কি হয়? কি সব দিন গিয়াছে, আজ মনে হয় যেন পূর্বজন্মের কথা। স্বামীর কলিকাতা যাত্রার দিন আগাইয়া আসিল। আমি তাহার সহিত যাইব কিনা তাহা অনেক দিন পর্যন্ত স্থির হইল না। স্বামী আমার ভীতি লইয়া নানা রঙ্গ তামাশা করিতে লাগিলেন, বুলিচালি করিলেন, শেষে ছড়া কাটিলেন। আমার মামি শাশুড়ি জোর চাপাচাপি শুরু করিলেন। ধীরে ধীরে আমার ভয় ভাঙ্গিতেছে বলিয়া বোধ হইল। পিতা মাতার উপর অভিমানও বৃদ্ধি পাইল। তাহারা যখন আমাকে নির্বাসন দিতে চাহেন, তখন আমি যাইবই, এরূপ মনে হইল। আমি কেমন করিয়া যেন কলিকাতা যাইতে রাজি হইয়া গেলাম। এক্ষণে বুঝি ভীতি কিন্তু 16 আনা বর্তমান ছিল। কলিকাতা যাত্রার পূর্বদিন আমার পিতা আমার শ্বশুর বাটি আসিয়া উপস্থিত হইলেন। প্রথমে অভিমানী থাকিলেও সময় যত গড়াইল আমি পিতার আর কাছছাড়া হইলাম না। দেখিলাম আমার শ্বশুর মহাশয় এক বিশালাকৃতি ব্যক্তির সহিত রঙ্গরসিকতা করিয়া উচ্চহাস্য করিতেছেন। ঠারে ঠোরে বুঝিলাম ইহার সহিতই কাল রওয়ানা হইতে হইবে। ইনি আমার স্বামীর মাতুল। আকৃতি দেখিয়া ভীতি হইলেও উচ্চহাস্য শুনিয়া কিঞ্চিৎ স্বস্তি পাইলাম। পরদিন প্রত্যুষে রওনা হইবার সময় আমি পিতার ক্রোড়ে ঝাঁপাইয়া পড়িয়া উচ্চ ঈশ্বরে ক্রন্দন করিতে লাগিলাম। পিতা কঠিন মুখে আমাকে ক্রোড়ে তুলিয়া পালকির ভিতর সেঁধাইয়া দিলেন। একটি পালকিতে আমি ও আমার স্বামী, অন্যটিতে মামা শ্বশুর মহাশয়। বাহুল্যবোধে কোনো ভৃত্য সঙ্গে যায় নাই, যেহেতু পালকি বাহকেরা গৃহেরই লোক ছিল। পালকি হইতে ফিরিয়া ফিরিয়া পিতার মুখের পানে তাকাইতেছিলাম, কিন্তু পাছে অমঙ্গল হয় সেহেতু পিতার চক্ষে জলের লেশমাত্র দেখিতে পাইলাম না। ক্রমে শ্বশুর বাটির সকলে দৃষ্টির অতীত হইয়া যাইল। শ্বশুর বাটিটিও বিলীয়মান হইতে হইতে চক্ষু হইতে মুছিয়া যাইল। এক 9 বৎসর বর্ষিয়া বালিকা কেবল শাখা সিঁদুর সম্বল করিয়া কোন তেপান্তরে যাত্রা করিল। এই স্থলে বলিয়া রাখি, ইহাই আমার পিতার সহিত আমার শেষ সাক্ষাৎ। আমি শ্বশুর বাটি ফিরিয়া আসিবার অনতিপূর্বে
তিনি অবিদ্যমান হন। যদিও অজানিতের আশঙ্কায় আমার অন্তরাত্মা শুকাইয়া যাইতেছিল, তথাপি প্রায় অন্ধকার প্রত্যুষে দিগন্ত বিস্তৃত মাঠের মধ্য দিয়া যখন বেহারাগণ হিন তাল হিন তাল বলিতে চারিদিক মথিত করিয়া আগাইয়া চলিতেছিল, তখন অপূর্ব এক বোধ হইতেছিল। দূরে গাছগুলি আকাশ ছুঁইয়া রহিয়াছে কতকাল হইতে, অল্প আলোয় তাহাদের অবয়ব মাত্র দেখা যাইতেছে। গ্রামের গৃহগুলি কুয়াশা মাখিয়া আপনাদের ধীরে ধীরে প্রকাশ করিতেছে। কেমন যেন উত্তেজনা বোধ করিতেছিলাম। একই সঙ্গে সেই বেহারাগণকে বড় আপনার লোক বলিয়া বোধ হইতেছিল। কেন তাহা বলিতে পারি না। ক্রমে চারিদিক উদ্ভাসিত হইল। তাহার পরও অনেকক্ষণ চলিয়া বেহারাগণ পালকি নামাইল। দেখিলাম এ স্থল হইতে আমাদের গরুর গাড়ি করিয়া যাইতে হইবে। মামা শ্বশুর বেহারাদের হস্তে কিছু অর্থ গুঁজিবার উপক্রম করিতেছিলেন। তাহারা জিভ কাটিয়া তৎক্ষণাৎ ফিরিয়া যাইবার জন্য পুনরায় পালকি ঘাড়ে করিল। যাহা হোক, বহু চেষ্টায় গরুর গাড়ি তো একখানি জোগাড় হইল, কিন্তু সে গরু বিলক্ষণ শীর্ণ। আমার মামা শ্বশুরের ভার বহন করিতে গিয়া সে বেচারা গলদঘর্ম হইল। মামা শ্বশুর বারবার গাড়ির চালককে জিজ্ঞাসা করিতে লাগিলেন, এই মুলতানি গাভীটি কত দিয়া কিনিলে? চালকটি বারবারই লজ্জায় মাটিতে মিশিয়া যায় আর কি। বহুকালের চেষ্টায় আমরা যখন রেল স্টেশনে পৌঁছাইলাম, রেলগাড়ি আসিয়া গিয়াছে। হুড়াহুড়ি ঝটাপটির মধ্যে কেহ স্থির করিতে পারিতেছিল না সেক্ষণে কি করা উচিত। শেষে রেলগাড়ি ছাড়ে দেখিয়া মামা শ্বশুর চিৎকার করিয়া বলিলেন, সম্মুখে যে কামরা পাইবে তাহাতেই উঠিয়া পড়ো। ইহা শুনিয়া আমার স্বামী টপ করিয়া এক হস্তে একটি মাল তুলিয়া অন্য হস্তে আমাকে ক্রোড়ে স্থাপন করিলেন। আমি ক্ষুদ্রকায় ছিলাম, তিনি তখনই বিলক্ষণ বলশালী। এক্ষণে বাঙালি মেয়েরা উড়োজাহাজ চালাইতেছে, যুদ্ধ করিতেছে, কথায় কথায় বিবাহ ভাঙ্গিয়া দিতেছে। স্বামীর ক্রোড়ে আমার স্থাপিত হইবার সংবাদে তাহারা হাসিয়া কুল পাইবে না। আমার স্বামী তো আমাকে লইয়া রেলগাড়িতে উঠিয়া পড়িলেন। পশ্চাতে মামা শ্বশুর বাকি দ্রব্য লইয়া বিস্তর বিপদগ্রস্ত হইলেন। একবার ডাকেন কুলি কুলি, আর একবার আপন হস্তে সেগুলি তুলিতে গিয়া ব্যর্থ হয়। এইরূপ করিয়া শেষে একটি সহৃদয় ব্যক্তির সহায়তায় তিনি তো কোনো ক্রমে রেলগাড়িতে উঠিলেন, বাকি দ্রব্যগুলিও উঠিল, শুধু জলের কুঁজাটি ভাঙ্গিয়া যাইল। গুরুজন বলিয়া অধিক বলিব না, কিন্তু সেই গরুর গাড়ির চালক আমার মামা শ্বশুরকে এই অবস্থায় দেখিলে যে বিস্তর প্রতিশোধের আহ্লাদ পাইত, তাহাতে সন্দেহ কি। রেলগাড়ির বর্ণনা আর কি দিব, শুধু বলি, ভস ভস করিয়া রেলগাড়ি চলিতে শুরু করিলে সেই ভূতপূর্ব উত্তেজনা ফিরিয়া আসিল। জীবনে প্রথম বোধ হইল গতি কি বস্তু। আমার রোমাঞ্চ হইতে লাগিল। কোথায় চলিয়া যাইল পিতামাতার কথা, শ্বশুরবাটির সকলের কথা। আমি তখন শিশু, তা হোক না কেন, মানুষ বুঝি এরূপই স্বার্থপর হয়। ঘোমটার ফাঁক দিয়া মানুষ দেখিতেছিলাম। কত বিচিত্র মানুষ! হাটুরে মানুষ, ভব্যযুক্ত ব্রাহ্মণ, সোনার চেনযুক্ত ঘড়ি পরিধানে, সদ্য পিতৃহারা বালক, ফটফট করিয়া চলা, ফটফট করিয়া কথা বলা বাবু, কলকেধারী সাধু, উবু হইয়া বসা দেহাতি মহিলা, কত কি সব জড়াবড়ি মারামারি করিয়া একত্রে যাইতেছে। পূর্বে এত সকল বিচিত্র মানুষ একত্রে দেখি নাই, সব দুই চক্ষু ভরিয়া দেখিতে লাগিলাম। তখন বুঝি নাই প্রাণের প্রবাহ যে কি দ্রব্য, মনের অজ্ঞাতে তাহার অল্প আঁচ পাইতেছিলাম মাত্র। বেশ খানিকক্ষণ পর রেলগাড়ি থামিল। ভাবিলাম এই বুঝি কলিকাতা। স্বামীকে বলিলাম, এইবার তো নামিতে হয়। তিনি হাসিয়া বলিলেন, এখনো আসে নাই। ব্যাপার কিছু বুঝিলাম না। পুনরায় ঘোমটার আড়ালে মানুষ দেখিতে লাগিলাম। খানিক পর আবার গাড়ি থামিল। আমি সপ্রশ্ন দৃষ্টিতে স্বামীর দিকে তাকাইলাম। তিনি পুনরায় ঘাড় নাড়িলেন। পুনরায় অনেক লোক নামিয়া যাইল, কতবার লোক উঠিল। আমি অবাক বিস্ময়ে চাহিয়া রইলাম। বুঝিলাম ইহারা অনেকেই পরস্পরকে চিনে না, ভিন্ন তালুক মুলুকের লোক। আমার পিতা যেরূপ গ্রামের সকল ব্যক্তিকেই চিনেন, সেরূপ শ্বশুর মহাশয়কেও তাহার গ্রামে সকলেই চিনে। কিন্তু ইহারা যদি রেলগাড়ি চড়িতেন, তবে বোধ হয় অনেকেই তাহাদের চিনিত না। অবাক কাণ্ড বটে। ইহাও বুঝিলাম পৃথিবীতে কত মানুষ।
আরো 2-4 বার গাড়ি থামিলে আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করিলাম, রেলগাড়িও গরুর মতো হাঁফাইয়া যায় নাকি? আমার স্বামী বড় মজা পাইলেন আমার কথা শুনিয়া, বলিলেন, তুমি বড় সরল, অদ্ভুত সব কথা বলো। রেলগাড়ি বৃহৎ যন্ত্র বিশেষ, তাহার ক্লান্তি নাই। আমি বলিলাম, তবে থামিতেছে কেন? তখন তিনি আমাকে স্টেশন বুঝাইলেন, যাত্রীদের উঠিবার নামিবার সুবিধা অসুবিধা বুঝাইলেন। এইরূপ স্টেশন পার হইতে হইতে আমরা কলিকাতা পৌঁছাইব তাহা বুঝাইলেন। বুঝিলাম, তবু এই বিশাল পৃথিবীর বেড় পাইলাম না যেন। চারিদিকে তবে শুধু স্টেশন, সারা পৃথিবীতেই শুধু স্টেশনের পর স্টেশন। আমি আবার বলিলাম, তাহা হইলে কলিকাতার পরও স্টেশন আছে? স্বামী এ প্রশ্নের উত্তর জানিতেন না, তিনি অপ্রতিভ হইয়া যাইলেন। আমার মামা শ্বশুর সকল কথা শুনিতেছিলেন, বলিলেন, আছে বই কি, গাড়ি ইচ্ছা করিলেই সেখানে যাইতে পারে, কিন্তু আমরা ততদূর যাইব না, পূর্বেই নামিয়া যাইব। এই করিয়া আমাদের গ্রামের বাহিরে কত বৃহৎ কর্মকাণ্ড চলিতেছে তাহার কিঞ্চিত কল্পনা শিশু মনে পতিত হইল। এ তো অদ্ভুত জগৎ, তাহা হইলে এই জগতেই আমি প্রবেশ করিলাম। সেক্ষণে এই বোধ হইল। রেলগাড়িতে ভাত খাইবার সুবিধা নাই, সেহেতু লুচি তরকারি মাটির ভাঁড়ে আনা হইয়াছিল। আমার মামা শ্বশুর কাপড়ের বাঁধন খুলিয়া তাহা বাহির করিতে দেখিলাম ফুলকা লুচি চুপসাইয়া লেপটাইয়া পড়িয়া আছে। চুপসানো লুচি চিরকালই আমার দুচক্ষের বিষ, কিন্তু এক্ষণে খাইতে বেশ লাগিল। সে সময় বুঝি নাই, ইহাকেই বোধ করি স্থান মাহাত্ম্য বলে। খাওয়া হইলে জলের সমস্যা দেখা দিল। কুঁজাটি ভাঙ্গিয়া গিয়াছিল। স্টেশনের জল আমার মামা শ্বশুর পরিষ্কার বলিয়া গণ্য করেন নাই। বাধ্য হইয়া তিনি এক ভদ্রলোকের নিকট আমার জন্য জল চাহিলেন। ভদ্রলোক বড়ই ভদ্রলোক, হাত উল্টাইয়া বলিয়া বসিলেন, তবে আমরা কি খাইব? জল চাহিলে জল দেয় না, এরূপ মানুষ প্রথম দেখিলাম। অবাক হইয়া দেখিলাম। অপমানে মুখ কালো করিয়া মামা শ্বশুর পুনরায় আপনার আসনে আসিয়া বসিলেন। জানালার বাহিরে কঠিন দৃষ্টিতে তাকাইয়া রহিলেন। আমি ভয়ে জলের কথা বলি নাই। তৃষ্ণায় ছাতি ফাটিলেও ঘোমটার আড়ালে চুপ করিয়া বসিয়াছিলাম। হঠাৎ দেখি একটি আমারই বয়সী বালক আমাকে মাটির পাত্রে জল বাড়াইয়া দিতেছে। তাহার পিছনে একটি স্ত্রীলোকের মুখ দেখিলাম। তিনি ইশারায় আমাকে জল খাইয়া লইতে বলিলেন। খাওয়া হইলে বালকটি পাত্র লইয়া ফিরিয়া যাইল। যাহা হোক, এক সময় রেলগাড়ি থামিল, সকল লোক নামিমার উপক্রম করিল। নিশ্চিত হইয়া ভাবিলাম, ইহা কলিকাতার না হইয়া যায় না। কিন্তু আমার মামা শ্বশুর আমার সকল আশায় জল ঢালিয়া দিয়া জানাইলেন, এ স্থল হইতে আমরা পুনরায় গরুর গাড়ি করিয়া আমার শাশুড়ি ঠাকুরানীর এক দূর সম্পর্কের ভ্রাতার গৃহে এক রাত্রির জন্য আশ্রয় লাভ করিব। পরদিন পুনরায় গরুর গাড়ি করিয়া বেশ কিছু দূর গিয়া পুনরায় রেলগাড়ি চড়িব, তাহার পর কলিকাতা আসিবে। শুনিয়া আমার শোক উতলাইয়া উঠিল। চিন্তা হইল, এ তবে কোথায় চলিয়াছি? কোন 7 সমুদ্র 13 নদী পার হইয়া মাতা পিতা হইতে সহস্র যোজন দূরে? যাহাদের সহিত যাইতেছি তাহাদের উত্তম রূপে চিনিও না। আমি থাকিতে না পারিয়া ডুকরাইয়া কাঁদিয়া উঠিলাম। আমার স্বামী আমার ওই অবস্থায়ও তামাশা ভুলিলেন না, বলিলেন, আমরা রাবণের ন্যায় তোমায় অশোক বনে লইয়া যাইতেছি, বন্দিনী সীতার ন্যায়, তাই তুমি কাঁদিতেছ? রামায়ণ আমি বিলক্ষণ জানিতাম, রামায়ণ গান আমি বিস্তর শুনিয়াছিলাম, সেহেতু এই রসিকতার মর্ম বুঝিলাম, কিন্তু অজানিতের ভীতি কাটিল না। আমার মামা শ্বশুর তখন ঘোমটার উপর দিয়া আমার মাথায় সস্নেহে হাত রাখিলেন। খানিক ভরসা উৎপাদন হইল। যা হোক করিয়া তো কলিকাতা পৌঁছাইলাম। বিকাল বিকাল স্টেশনে গাড়ি থামিলে সব মালপত্র কুলির মাথায় উঠানো হইল। মামা শ্বশুর কুলিকে চিৎকার করিয়া বলিলেন, অনেক মাল আছে, 2 দাঁড়ি 2 দাঁড়ি। কিছুই বুঝিলাম না। তাহার উপর চারিপাশের কাণ্ড দেখিয়া তো বিস্মিত হইতে ভুলিয়া গিয়াছিলাম। আমি নারীর চিরকালের অবলম্বন স্বামী দেবতার হাত ছুঁইয়া রহিলাম। কুলির পিছন পিছন আমরা এক ঘোড়ার গাড়ির নিকট আসিয়া উপস্থিত হইলাম। দেখিলাম গাড়ির চালক ঘোড়ার মুখে শুকনো ঘাস গুঁজিয়া নিবিষ্ট হইয়া বিড়ি টানিতেছে ও মধ্যে মধ্যে ঘোড়াকে তোয়াজ করিবার উদ্দেশ্যে এসসি এসসি শব্দ করিতেছে। মামা শ্বশুর যাহাতক বলিলেন, সোয়ারি যাইবে নাকি?
সে তাহাতক ঝাঁঝিয়া উঠিয়া বলিল, অপেক্ষা করিতে হইবে, হাওড়ার পুল এখন বন্ধ, বড় জাহাজ যাইতেছে। এই শ্রেণীর লোকের ঝাঁঝিয়া বাক্যালাপ করা বড় দেখি নাই, সেই প্রথম দেখিলাম। তাহার পর মা গঙ্গার প্রতি নজর পড়িল। আমার স্বামী তৎক্ষণাৎ আমাকে বলিলেন, মা গঙ্গা প্রণাম করো। তাহা আর বলিতে হয় না, বলিবার পূর্বেই কত জন্মের সংস্কার বশত আমি প্রণাম করিয়াছি। অতঃপর খানিকক্ষণ অপেক্ষা করিতে পুল ভাঁজ হইয়া গেল। বিশাল জাহাজ ভোঁ শব্দে চলিয়া যাইল। পুল খুলিল। আমরা ছ্যাঁকড়া গাড়িতে পুলের উপর দিয়া মা গঙ্গা পার করিলাম। পরে বুঝিয়াছিলাম, ওই গাড়ির ওপর দুই দাঁড়ি দুইটি দাগ থাকিবার কারণে উহা দ্বিতীয় শ্রেণীর গাড়ি। মালপত্র অধিক ছিল বলিয়া সেদিন দ্বিতীয় শ্রেণীর প্রশস্ত গাড়ি ভাড়া করা হইয়াছিল। গাড়িতে 4টি জানলা ছিল। আমি একটি সরাইয়া বাহিরে দেখিবার উপক্রম করিতেই আমার স্বামী বলিলেন, দেখিও না, গৃহবধূ রাস্তা দেখিলে লোকে মন্দ বলিবে। আমার মামা শ্বশুর অবশ্য বলিলেন, আহা, কিঞ্চিত ফাঁক করিয়া দেখুক, ও তো বালিকা মাত্র, কিছু হইবে না। টিকলিং টিকলিং কপ কপ শব্দে গাড়ি ছুটিতেছিল। সেই সময় যাহা দেখিলাম তাহাতে চক্ষু সার্থক না হোক চড়ক গাছে উঠিল। প্রশস্ত রাজপথে মানুষ, জন্তু, মন্দির, দোকান, বৃহৎ অট্টালিকা, গাড়ি ঘোড়া কত জুটিয়াছে, সকলে মিলিয়া যেন জোর সোর করিয়া আপনাকে জানান দিতেছে। মনে বোধ হইল যেন কতক শৃগাল হুক্কাহুয়া ডাকিতেছে। আমার স্বামী আমাকে ডাকিয়া বলিলেন, সেই সাদা সাদা রাক্ষসগুলির সন্ধান পাইলে? মামা শ্বশুরের নিকট আপন মূর্খতায় আমি মরমে মরিয়া যাইলাম। রাস্তা দেখা বন্ধ করিয়া হাত দুটি কোলে জড়ো করিয়া চুপ করিয়া বসিয়া রহিলাম। গাড়ি কিছুক্ষণ পর এ পথ সে পথ ঘুরিয়া শেষে শিবনারায়ণ দাসের গলিতে মামা শ্বশুরের বাটি আসিয়া স্তব্ধ হইল। আমাদের দীর্ঘ যাত্রা সমাপ্ত হইল। পৌঁছাইয়া দেখিলাম গলির পাশে একটি মাঠ। গ্রামের মাঠের তুলনায় ক্ষুদ্র হইলেও শহরের মধ্যে এরূপ একটি বড় মাঠ আর অধিক বর্তমান ছিল না। ইহার নাম পান্তির মাঠ। এই মাঠ বোধ করি আর অবশিষ্ট নাই। কর্নওয়ালিস সাহেবের রাস্তার পাশে শিবনারায়ণ দাসের গলি হইতে শঙ্কর ঘোষের গলি পর্যন্ত ইহার বিস্তার ছিল। শুনিয়াছি কোনো গরিব ব্যক্তি প্রথম জীবনে পান বেচিয়া জীবিকা নির্বাহ করিতেন ও অবস্থার ফেরে পরবর্তীকালে ওই মাঠের মালিক হইয়াছিলেন। সেই হেতু উহার নাম হয় পান্তির মাঠ। এই মাঠে শিশু কিশোরগণ সামান্য খেলাধুলা করিত, কিন্তু নানাবিধ সভা সমিতি স্থলে অধিক হইত। দেশ কি বস্তু কলিকাতায় আসিবার পূর্বে জানিতাম না, অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত ছিলাম। ঋষি বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ লুকাইয়া পড়িয়া যত না দেশের কথা বুঝিয়াছিলাম, তাহা হইতে ওই সভা সমিতির আলোচনায় অধিক উপলব্ধি হইয়াছিল। এক্ষণে মামা শ্বশুর বাটি কেমন ছিল সেরূপ বলি। বাটিটি গলির সামান্য ভিতরে হইলেও পান্তির মাঠ হেতু কর্নওয়ালিসের রাস্তা অনেক দূর অবধি দেখা যাইত, তাহা চক্ষু ভরিয়া দেখিতাম। কর্নওয়ালিসের রাস্তা সে বাঁধানো কালো রাস্তা ছিল, তবে ফুটপাতগুলি মেঠো রাস্তার ন্যায়ই ছিল। বর্ষাকালে ফুটপাতে পায়ের একগজ পরিমাণ কাদা জমিত। পরবর্তীকালে এই রাস্তার ফুটপাত যখন বাঁধানো হয় তখন তাহার রূপ বড় খুলিয়াছিল, কাদাও আর হইত না। রাস্তার দুই ধারে 10-20 হাত অন্তর কি সুন্দর কৃষ্ণচূড়া গাছ ছিল। আমার আরাধ্য দেবতার সহিত তাহাদের নামের সম্বন্ধ থাকিবার কারণে সেগুলি আমার বড় সাধের বস্তু ছিল। কর্নওয়ালিসের উপরে একটি বাটির কথা বিশেষ করিয়া বলিতে হইবে, সেটি হইল ব্রাহ্ম সমাজ বাটি। ব্রাহ্ম সমাজ আমার স্মৃতিতে জাগরুক হইয়া থাকিবে, কারণ ওই স্থলে আমি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে বেশ কয়েকবার দেখিয়াছিলাম। তাহার স্নিগ্ধ রূপ অনন্য সাধারণ ছিল, বহু লোকের মাঝে তাহাকে ঠিক চোখে পড়িত। কর্নওয়ালিস রাস্তার চারিপাশে খোলা চালের গৃহ অনেক ছিল, সেখানে গরিব লোকে বসবাস করিত। কর্নওয়ালিসের রাস্তায় গ্যাসের আলো যথেষ্ট ছিল, যদিও শিবনারায়ণ দাসের গলিতে তেলের আলো টিমটিম করিত। সে যা হোক, অসুবিধা হইত না। রাস্তা পরিষ্কার ছিল, প্রতিদিন প্রভাতে তাহাতে জলসিঞ্চন হইত। তাহার শব্দ যেন ডালে ফোড়ন দিবার শব্দের ন্যায়। আমি রাত্রি জাগরণ করিয়া প্রভাতে যখন অল্প নিদ্রালু হইতাম তখন এই দৃশ্য দেখিয়াছি। রাস্তায় কত রকমের মানুষ চলিয়া বেড়াইত। আমি গ্রামের মেয়ে,
তাহা আহার নিদ্রা ভুলিয়া কর্তব্যকর্ম ভুলিয়া দেখিতাম। তাহাদের বেশবাস বিচিত্র ছিল, তবে সাহেব বেশ পরিহিত সাহেব সাহেব বাঙালি লোক দেখিয়া আমার কেন জানি বড় আমোদ হইত। রাস্তার উপর দিয়া টুঙুস টাঙাস করিয়া পাঁশুটে রঙের ট্রামগাড়ি চলিত। ট্রামগাড়ি দেখিয়া আমার বিস্ময়ের অবধি ছিল না। শুনিয়াছিলাম রবিবার 6 আনা পয়সা দিয়া ট্রামগাড়িতে সারাদিন বেড়ানো যাইত। জ্যান্ত চিড়িয়াখানা, মরা চিড়িয়াখানা দেখিবার কত মজা! আমার ভারী স্বাদ হইত, আমিও কেমন এক হাত ঘোমটা টানিয়া ট্রামগাড়িতে উঠি, সারাদিন স্বাদ মিটাইয়া বেড়াই। সে স্বাদ আমার পূর্ণ হয় নাই, কারণ কোথাও যাইতে হইলে মহিলাদিগের জন্য ছ্যাঁকড়া গাড়ি ব্যবহারই দস্তুর ছিল। ছ্যাঁকড়া গাড়িগুলি অনেক প্রকার ছিল, তাহাদের কি সব ইংরাজি খটোমটো নাম সেসব আর স্মরণ নাই। তবে ছ্যাঁকড়া গাড়ি চড়িয়া যাইতে আনন্দই বোধ করিতাম। প্রথম যেদিন জ্যান্ত চিড়িয়াখানা যাই, তখন হইতেই কেবলমাত্র ঘোড়ার পায়ের আওয়াজেই দিব্য বুঝিতাম কখন সাহেব পাড়া আসিল ও কখন পরাধীন বাঙালির পাড়া আসিল। খোয়া পেটা রাস্তার সহিত কি তৈল দেওয়া পিচ বাঁধানো রাস্তার তুলনা চলে? কলিকাতায় পালকি আমি চড়ি নাই, তবে দেখিয়াছি বড় মানুষের বৌঝিরা পালকি করিয়া ভোর রাত্রে গঙ্গা স্নান করিতে চলিয়াছেন। এক বড় মানুষের মেয়ে চিতপুরের হরিপোদ্দারের ঘাটে যাইতেন, তাহাকে বাহকেরা ধাঙ্কু নাবড় হেইয়া নাবড় বলিতে রাত ভোর হইতে না হইতে শিবনারায়ণ দাসের গলি দিয়া লইয়া যাইত মনে পড়িতেছে। শুনিয়াছি তাহাকে নাকি পালকি শুদ্ধ মা গঙ্গায় ডুবাইয়া স্নান করানো হইত, তবে এসব শোনা কথা, সত্য মিথ্যা জানি না। রাস্তায় আর চলিত ঠেলা গাড়ি, রিক্সা গাড়ি। রিক্সা গাড়ি তখন চীনাদের হাত ধরিয়া কলিকাতায় আসিয়াছে সদ্য। মোটর গাড়ি আমি বিশেষ দেখিতাম না, কমই দেখিতাম, তাহা সাহেব পাড়াতেই অধিক চলিত। প্রথম প্রথম তো প্রায় দেখিই নাই, পরবর্তীকালে দিনে 2-4টি যা দৃষ্টিগোচর হইত। রাস্তার ধুলো উড়াইয়া ভোঁ করিয়া চলিয়া যাইলে শিশুরা ছুটিয়া দেখিতে যাইত এবং ওই হাওয়া গাড়ি বলিয়া চক্ষু সার্থক করিত। এক্ষণে মামা শ্বশুরের বাটি কিরূপ ছিল তাহা বলি। সাধারণত দেখিতাম সকল গৃহেই সেকালে অন্তর্বাটি ও বহির্বাটি ছিল, কিন্তু আমাদের গৃহে সেরূপ ছিল না। কেন ছিল না তাহা জানি না, তবে তাহাতে আমার বড় সুবিধা হইয়াছিল, কারণ জানালার পাখি তুলিয়া বাহিরের রাস্তা দিব্য দেখা যাইত। খুব হইয়াছে, ব্যাস করিয়া দাও, থাক করিয়া দাও, আমার মামি শাশুড়ি বারবার বলিলেও আমার জানালার খড়খড়ি সর্বক্ষণ উঠিয়াই থাকিত। ইহা গ্রামের মেয়ের আদেকলাপনা ভাবিলে ভুল হয়, কারণ কলিকাতার রূপ তখন সত্যই বিচিত্র ছিল। বাটির 2টি তলা ছিল। একতলায় মামা শ্বশুরের দপ্তর, খাইবার ঘর, ভাড়ার ঘর, ভৃত্যদের ঘর নির্দিষ্ট ছিল। দোতলায় এক পার্শ্বে আমাদের ঘর, অন্য পার্শ্বে মামি শাশুড়ির ঘর। আরো 2-1টি ঘর ছিল, তাহাদের মধ্যে একটি সাজিবার ঘর ও একটি উদ্বৃত্ত ঘর। এই উদ্বৃত্ত ঘরে কোনো অতিথি আসিলে থাকিতেন। এই ঘর পরবর্তীকালে আমার এত প্রিয় ছিল যে মামি শাশুড়ি এটিকে আমার গোঁসা ঘর বলিতেন। আমার গোঁসা হইতে যাবে কোন দুঃখে, এ ঘরে আমি রানীর ন্যায় বিরাজ করিতাম। প্রথম প্রথম এ ঘরে অবরে সবরে প্রবেশ করিতাম, পরে ঘন ঘন ঢুকিতাম। কখনো আকাশ দেখিতাম, কখনো গান গাহিতাম, কখনো একা একাই বিন্তি খেলিতাম। তবে অধিক এই কাহিনীর নায়কের কথাই ভাবিতাম। শুইবার ঘরে এরূপ ভাবিতাম না, কেমন অস্বস্তি বোধ হইত। বাটির পিছনের দিকে একটি পাতকুয়া ছিল, তখন প্রায় সকল বাটিতেই ছিল। এই পাতকুয়াটি ছিল আমার সর্বাপেক্ষা অন্তরঙ্গ সই। আমার মিঠা কথা, আমার কড়া কথা, আমার চক্ষুর দুকুল ভাসানো কথা, আরও কত কথা সে চুপ করিয়া শুনিয়াছে ও অতলস্পর্শী জল দিয়া তাহাদের গভীরতা পরিমাপ করিয়াছে। আমার কথা কি সেরূপ গভীর ছিল?